we have over here Mr. Arindam Goswami. তো অরিন্দম দা প্রথমে আমি তোমার ফেসবুকের প্রোফাইলে দেখেছিলাম there was this picture in front of পিএসসি, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি ওভারলুক করে গেছিলাম। আমি ভাবলাম ওকে পিএসসি ক্যান্ডিডেট সামওয়্যার আই হোপ যে চলো ভাই আই ব্লেস হিম এ সিলেক্ট হয়ে যাক। আমি খেয়াল করিনি কিন্তু প্রোফাইল পিকচারে কি লেখা আছে। লেটার আমি মেরিট লিস্ট ঘাটছি, আমার নিজের স্কোরের সাথে চেক করছি, এই ফাউন্ড আরে অরিন্দম গোস্বামী নামটা চেনা চেনা লাগছে। ফেসবুকে গিয়ে যখন আমি ব্যাক ট্রেস করি দেখি আচ্ছা দিস ইজ দ্যাট পারসন হু বিকেম ডব্লিউবিআরএস। সো ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস অন বিকামিং ডব্লিউবিআরএস। একটা প্রশ্ন, No, I'm ডব্লিউবি, actually in West Bengal Food and Supply Services, ও WBF and সরি সরি মাই মিস্টেক, কংগ্রাচুলেশন অন বিং ডব্লিউবিএফ অ্যান্ড এফএস। এই পোস্টে কি Thank you. হ্যাপি নাকি there will be another attempt? I have already made an attempt in 2023. The result is pending till now. That year was good, quite good in terms of optional subjects. So I'm hopeful that something bigger will happen next time. But for now, I'm happy. It's a very ওকে, pleasant situation for me কংগ্রাচুলেশনস right now. অন বিং সিলেক্টেড ইন গ্রুপে। এটা নিজে থেকে একটা বড়, অনেক বড় অ্যাচিভমেন্ট, একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। এরপরে 2023 অ্যাটেম্পটা কেমন হয়েছে, মানে অ্যাপ্রক্সিমেটলি এমসিকিউ পেপারসে কেমন মার্কস আছে? এমসিকিউ পেপারসে আমার কোনোবারই খুব একটা ভালো থাকে না। তো মানে গড়পড়তা মার্কস মানে যারা এমসিকিউ লেজেন্ড হয় তাদের থেকে আমার একটু কমই আছে। আমার ওই 527 নিয়ার অ্যাবাউট আছে ইন 2023। 527 ইজ গুড। আমি বলবো একটু বেটার করা যেতে পারতো, বিকজ ম্যাথস যেতে পেপার পারতো, বাদে হ্যাঁ। এভরিথিং ওয়াজ ইজি, ম্যাথস এন্ড সায়েন্স পেপার এই বাদে জি, এভরিথিং ওয়াজ ইজি। এন্ড একদম। ডেসক্রিপটিভে কেমন, গ্রিপ কেমন আছে, ইজ ইট গুড? ডেসক্রিপটিভ আমার ভালোই হয়েছে, কারণ 2022 এর রেজাল্টটা দেখে আমি ওটাই মনে হয়েছে, কারণ আমার 2022 আমার নাম্বার তুলনামূলকভাবে কম ছিল। সেক্ষেত্রে আমার যে মানে গ্যাপটা ছিল সেই গ্যাপটাকে ব্রিজ করেছে হোপফুলি ডেসক্রিপটিভ আমাকে ডেসক্রিপটিভ অনেকটা এন্ড হেল্প করেছে অপশনাল, সেক্ষেত্রে। অপশনাল কি আছে? অপশন আমার অ্যানথ্রোপোলজি অপশন। অ্যানথ্রো, ওকে, ইটস এ ভেরি, আমার মনে হয় সামওয়্যার অ্যানথ্রোপোলজি ইজ আ ডিফিকাল্ট অপশনাল, আমার যেটা মনে হয়। এখানে হ্যাঁ, মানে কি বলবে, মানে আমার মনে হয় অ্যাজ কম্পেয়ার টু, আমি যদি ধরি কম্পারিজনে ট্র্যাডিশনাল অপশনালস তুলে আনি, ধরে নি সোশিওলজি তুলে আনি, হিস্ট্রিতে একটু বেশি পড়তে হয়, বা হুম, সোশিওলজি ধরি তুলে আনি, বা কারোর কোনো কোর গ্র্যাজুয়েশন সাবজেক্ট, তার তুলনায় আমার মনে হয় অ্যানথ্রোপোলজিটি ডিফিকাল্ট, কারণ সাইন্টিফিক জিনিসপত্রগুলো ঢুকে যায় যেখানে। এটার ব্যাপারে কি মানে এনি, আমার কোনো আইডিয়া নেই, তুমি যদি কিছু বলতে চাও একটু বলতে পারো, অডিয়েন্সের জন্য হেল্পফুল হবে। অ্যাকচুয়ালি অ্যানথ্রোপোলজির এই ডিফিকাল্টিটাই অ্যানথ্রোপোলজি অনেক ইজি করে দেয়, মানে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। ওকে, কারণ এই সায়েন্সের কিছুটা সাবজেক্ট ঢুকে থাকা, বিশেষ করে বায়ো পোর্শনে, তো এইখানে পড়তে খুব ইন্টারেস্ট লাগে। হয়তো বাইরের থেকে শুনলে মনে হবে যে সায়েন্সের পার্ট আছে, আবার বায়োলজি পড়তে হবে, ছেড়ে দিয়েছে অনেকদিন। সেই জায়গায় যখন এটা স্টার্ট করা যাবে, খুব মানে স্পেসিফিক জিনিস আছে যেগুলোকে কভার আপ করা যায়, সুন্দরভাবে কভার আপ করা যায়, এবং বুঝতেও ভালো লাগে, বুঝে পর পড়লে খুব সুন্দর লাগবে। তো সেইগুলোকে তৈরি করা খুব সহজ। হ্যাঁ, কিছু কিছু ডিফিকাল্টি আছে, সেটা ইন টার্মস অফ যে লিথিক কালচার যেগুলো, সেগুলোর তারপরে টুল মেকিং টেকনিক, এই যে ব্যাপারগুলো, এগুলো একটু ডিফিকাল্ট আছে। আরেকটা জায়গা ডিফিকাল্ট আছে যে থিওরি যেগুলো, যেগুলো মেনলি সোশিওলজিতে যেগুলো পার্টগুলো পড়তে হয়, থিওরিজের পার্টগুলো। ঠিক আছে? তো এই জায়গাগুলো অ্যাসেম্বল করা আছে বলে অনেকে ডিফিকাল্ট মনে করে, বাট আমার মনে করি অ্যানথ্রোপোলজি সিলেবাসটা খুব কনসাইজ ওয়েতে করা আছে, এবং একটু যদি স্মার্ট ওয়েতে প্রিপারেশন করা যায় তাহলে ইট উইল হেল্প। মানে আমি সবাইকে নিডর হয়ে নিতে বলবো, যারা অপশনালি কনফিউজ আছে তারা এটাকে ভেবে দেখতে পারে ভালো অপশনাল হিসেবে, তারা হুম। হেল্প করবে অ্যানথ্রোপোলজি যদি নিতে Anthropology পারে। is one of the best, and we have a lot of topics. We have a lot of topics from anthropology. একটা কোশ্চেন আমার মনে আসছে, অ্যাপ্রক্সিমেটলি কেমন টাইম লাগতে পারে অ্যানথ্রোপোলজি প্রিপারেশন করার জন্য? ধরো আমি একটা বেস ক্লিয়ার করলাম, তারপর আমি অ্যাডভান্সলি বিল্ড করলাম ফর ডাইরেক্ট মেন্স। এই দুটো ফেজের জন্য কেমন টাইম লাগতে পারে? কেউ ধরো বিগিনার যদি হিসেবে রেট শুরু করছে, হ্যাঁ, সে অবভিয়াসলি হুম, অপশনাল পেপারটাকে সবার আগে একই সাথে নিয়ে নেবে। অনেকে ভুলটা করে কি, অপেক্ষা করে কবে আমি অপশনাল আসবে তারপর আমি পড়বো। আমার মনে হয় না এটা করা ঠিক, আমার মনে হয় প্রথম থেকেই অপশনালটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। তো এখানে টাইমটা কেমন লাগতে পারে? একদম। তুমি এটা খুব ঠিক সঠিক কথা বলেছো, অপশনালটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। আমি পরে কখনো এই বিষয়টাতে আসবো। তো এবার সময়ের ব্যাপারটাতে বলছি আমি আগে। মোটামুটি আমি একদম বিগিনার হিসেবে আমিও এটাই স্টার্ট করি। তো 6 to 7 মান্থের একটা ডেডিকেটেড স্টাডি, মানে বিফোর ইওর মেন, এটা কিন্তু required, ঠিক আছে? মানে ওকে। মেন্সের আগে 6 থেকে 7 মাসের একটু পড়াশোনা দরকার, যাতে মানে নিজেকে ওই আর একদম অ্যামেচার লেভেল থেকে একটু আপলিফ্ট করে নেওয়া উচিত ওই টাইমটার মধ্যে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে সেগুলোকে মানে লিখে মুখস্থ করে আবার প্র্যাকটিস করে এই জায়গাটা নিজের ফিল্ডে নিয়ে চলে আসা উচিত। আচ্ছা, পিওয়াই কিউ রিপিটিশন কি ভালো হয় অ্যানথ্রোতে? হ্যাঁ, বিআইটি রিপিটেশন হয়, কিন্তু বিগত আমি যদি এটা বলি 2022 সালে কিন্তু, মানে 2000 যেটাতে আমি পেয়েছি, সেটাতে কিন্তু পিআইকিউ রিপিটেশন হয়নি এমনটা বলবো না, কিন্তু কোশ্চেনটাকে ঘুরিয়ে করেছে। মানে ডাইরেক্টলি কিন্তু করেনি, কিছু করেছে। মানে সবসময় প্রত্যেকটা সাবজেক্টেই কিছু রিপিটেশন থাকে, অ্যানথ্রোপোলজিতেও ছিল। অ্যানথ্রোপোলজি হিস্ট্রিতে বেশি থাকতো বলে এটা পপুলার টাইম, মানে পপুলার পার্সন হিসেবে উঠে এসেছে এগুলো একটা টাইমে। হুম, তো এবারও ছিল, কিন্তু পরিমাণটা কমে গেছিল। কিন্তু 2023-এ যখন আমি দিলাম, পেপারটাকে ম্যাক্সিমামটাই প্রিভিয়াস ইয়ারের মধ্যে থেকে হুম, দিয়ে হুম, কেটেছে। হুম, হুম, দিস ইজ ট্রু, দিস ইজ ট্রু, দিস ইজ ট্রু। ওকে, ইন্টারেস্টিং পয়েন্ট, এটা অ্যানথ্রোর ব্যাপারে আমি নোট করলাম। অ্যাকচুয়ালি হুম, আমি অ্যাজ এ বিগিনার আই ওয়াজ স্ট্রাগলিং বিটুইন অ্যানথ্রো অ্যান্ড সোশিও। লেটার আই টুক well, সোশিও, তার পার্সোনাল রিজনস আছে। যাই হোক, পরে কোনোদিন সেই পার্সোনাল রিজন আমি শেয়ার করবো। আর যাই হোক, নেক্সট পয়েন্টে, নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। টেল মি অ্যাবাউট ইউর জার্নি, শর্ট সিম্পল ম্যানার্স। আমি আমার বাড়ি বাঁকুড়াতে। আমি গ্র্যাজুয়েশন এখান থেকেই আমার হয়েছে, বাঁকুড়া থেকেই। মাস্টার ডিগ্রি করেছি আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে, মেদিনীপুরে। তারপরে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন স্টার্ট করি। 2018 আমার ফার্স্ট অ্যাটেম্প ছিল।
তারপরে থেকে এটা 18, 19, 20 এই প্রত্যেকটা অ্যাটেম্প্ট আমি দিয়েছি। গ্রুপ সি এর জন্য চেষ্টা করেছি, হয়নি। 2021 আমার প্রিলিমস হয়নি কোয়ালিফাই। 2022 আমার এটা অ্যাটেম্প্টে সিলেক্টেড হয়েছে। তো থ্রু আউট আমি আফটার গ্র্যাজুয়েশন অ্যান্ড আফটার মাই মাস্টার্স আমি এটার জন্য ডেডিকেটেড ছিলাম, যে এটাই ডিসাইড করেছিলাম যে সিভিল সার্ভিসটাই একমাত্র মোটো নয়, কারণ অতটা তো বিলাসিতা নেই, কারণ একটা হাতে চাকরি দরকার। শুধুমাত্র সিভিল সার্ভিস করবো তারপরে কোনো কিছু হবে না। তো সব পরীক্ষাই দিয়েছি, সিলেক্টেড হয়তো প্রিলিমস রাউন্ড ক্লিয়ার করেছি, মেন্স দিয়েছি, মেন্স ক্লিয়ার হয়নি, এরকম অনেক রয়েছে। 2022 ফাইনালি সিলেক্টেড হয়েছে। ওয়াও, সো মেনি ইয়ার্স, সো মেনি হ্যাঁ, ইয়ার্স তো অফ হাসেল, সো মেনি ইয়ার্স অফ গ্রাইন্ডিং। এর আগে কি অন্য কোনো এক্সাম ক্লিয়ার করেছিলে নাকি ফার্স্ট ওয়ান? না সে তো ডাব্লিউবিসিএস এর ক্লিয়ার হয়নি মেন একবারও। এটাই আমার ফার্স্ট বার আমার মেন কোয়ালিফাই করি আমি 2022 তে। আর এর আগে ক্লাসিকের আমি মেন দিয়ে মানে পার্ট 2, ওদের তো মেন হয় না, পার্ট 2 তে পরীক্ষা দিয়েছিলাম। তো এইগুলো দেওয়া ছিল আমার। এনটিপিসি আমার দেওয়া ছিল পার্ট 2, সিজিএলএস এটা একটু দেওয়া ছিল আমার। মানে এগুলো দেওয়া ছিল বাট ক্লিয়ার ফাইনাল হয়নি। সিলেকশন কোনোটাই হয়েছিল? না কোনোটাতে হয়নি ফাইনাল। এটা আমার মানে ফার্স্ট। হ্যাটস অফ টু ইওর ডেডিকেশন। সত্যিকারের আমি যদি এখন ভাবি যে আমি আমার ফিউচারে এতগুলো অ্যাটেম্প দেবো, আমি বলবো ভাই ক্ষমা করো, আমার দ্বারা হবে না। যেভাবে ডিলেড ভাবে এক্সাম চলে, এরকম অবস্থায় তো গ্রাইন্ড করা, টিকে থেকে গ্রাইন্ড করা, এটি হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বড় একটা জিনিস। আচ্ছা, একটা কোয়েশ্চেন, পপুলার কোয়েশ্চেন, ইম্পর্টেন্স অফ মক এন্ড ইম্পর্টেন্স অফ প্রিভিয়াস এর কোয়েশ্চেন, খুবই ছোট মধ্যে এটার উত্তরটা আপনি দেবেন। মক আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে ফার্স্ট টাইম প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে রাখবো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেন থরলি মুখস্থ থাকে, প্রিলিমস লেভেলের হোক কি মেন্স এর হোক, একদম মুখস্থ থাকে যেন। কারণ দুটো ক্ষেত্রে রিপিটেশন পাবে। রিপিটেশন ডাইরেক্টলি না পেলে ওই কোশ্চেন রিলেটেড মানে কোশ্চেন তুমি পেয়ে যাবে তামাম। ঠিক আছে, দুটোর ক্ষেত্রে ওই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে নিয়ে কোনো কম্প্রোমাইজ দরকার নেই। ওটা তোমার মানে প্রিপারেশনের একটা ইন্টিগ্রাল পার্ট হিসেবে তোমাকে দেখতে হবে ফার্স্ট। মানে তুমি সাবজেক্ট করে নেওয়ার পর এটা যেন একটা মুখস্থ থাকে, মানে কোশ্চেন বলার সাথে সাথে তোমাকে বিফোর গিভিং ইউ হ্যাভ টু পুট ফরওয়ার্ড দ্য অ্যান্সার। ওকে। আর ইন টার্মস অফ মক টেস্ট কিন্তু আমি যেটা করতাম প্রিলিমস এর ক্ষেত্রে, প্রিলিমস পরীক্ষার যখন 1 মাস, মোটামুটি 1 মাসের একটা বাকি থাকতো, সেদিন থেকে প্রত্যেকদিন একটা করে আমি প্রিলিমসের মক টেস্ট আমি দিতাম। আর সেম হচ্ছে রেজাল্ট আমাদের মেনের রেজাল্ট বেরোনোর পরে, মানে পেপারের মানে সব মানে পার ডে দুটো করে পেপার, পেপার 3, পেপার 4 বা পেপার 5, পেপার 6, পার ডে দুটো করে পেপারের মক দিলে দিতে পারে খুব ভালো হয়। যত বেশি মক দিতে পারবে, শুধু মক দেওয়া মানে এমনটা নয় যে, এক্ষেত্রে বলে রাখি, মক দেওয়া মানে এমনটা নয় যে আমি জাস্ট মক দিলাম, আমি কত নাম্বার পেলাম, স্যাটিসফাইড হলাম কি ঠিকঠাক হলো না সে নিয়ে দুঃখ পেলাম, সেটা নয়। মক স্যাটিসফাইড হওয়ার জন্য দেওয়া হয় না। যেগুলো না পারা যাচ্ছে সেগুলোকে একটু ভালো করে মুখস্থ করে রাখা। আর যদি এমন কিছু মনে হয় জায়গাটা আমি পড়িনি, সেগুলোকে যেন তৈরি করে নেওয়া যায়। মকের উদ্দেশ্য এটা, নাম্বার পাওয়াটা, আমি কত নাম্বার পাচ্ছি, দিস ইজ নট অনলি দ্য মোটো অফ গিভিং মক। তো মকের ডিফিকাল্টি তো এদিক ওদিক মাঝে মাঝে হতেই থাকে, তো হ্যাঁ, যেটা নিয়ে হতেই অনেক পারে। সময় অনেকে ডিমোটিভেট হয় যে এটাই মকসে কম পেয়ে গেলাম, ওইটা বেশি পেয়ে গেলাম, পরীক্ষা কোনো হলে কি করবো। ডিমোটিভেশনের কোনো জায়গাই নেই, কোনো জায়গাই নেই। আলটিমেট পরীক্ষা পিএসসি নেবে, ফ্লাকচুয়েশন হতেই পারে, কোনো ইস্যু নেই এক্ষেত্রে। তুমি মক দাও, তোমার কাজ, তুমি পড়েছো, তোমাকে পড়তে হবে, আরো পড়বে। তুমি তার মধ্যে একটা পার্ট হচ্ছে মক দেওয়া। তুমি একটা মক দিয়ে তোমার জীবন সেটেল হয়ে যাবে না। তুমি তার মতন করে নিজেকে তৈরি করবে, অ্যানালাইসিস করবে, খারাপ হতে পারে, ভালো হতে পারে। আলটিমেট পরীক্ষা পিএসসি গিয়ে হবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এন্ড পরীক্ষা টাফ হলে কাট অফ কম হবে, পরীক্ষা ইজি হলে কাট অফ বেশি হ্যাঁ, যাবে, একদম। সিম্পল ব্যাপার। একদম। এটা তো আমি এই 2023 এর মানে 20 তে আমাদের, সরি 2022 তে কাট অফটা অনেক হাই ছিল। তো প্রিলিমস এর কাট অফ, তো সেক্ষেত্রে অনেকে পরীক্ষা দিতে গিয়ে করেছে কি, যে মানে 23 এর পরীক্ষা দিতে, না 22 এটা প্রিলিমস এর কাট অফটা। 22 ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ, 130 একটু 130 একটু মতো ছিল। হ্যাঁ, একটু বেশি ছিল। তো তখন একটা সে হালচাল পড়ে গেল যে তাহলে ডব্লিউবিসিএস এবার থেকে মানে 30-40 এর নিচে করাই যাবে না। তো সেম ব্যাপার করতে গিয়ে আমারই চেনা পরিচিত অনেকজন কিন্তু এই 23 এর পরীক্ষাতে প্রিলিমসে ওরকম অ্যাটেম্প করতে গেছে। 23 এর কোশ্চেন প্রিলিমসে খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে এবং অনেকেই কিন্তু নেগেটিভ থেকে গেছে এবং তারা প্রিলিমস কোয়ালিফাই করতে পারেনি। তো ওই ট্রেন্ডে গা বাঁচিয়ে লাভ নেই। তোমার যতটা মনে হচ্ছে তুমি লিমিটেশনে করতে পেরেছো, এটাকেই বিচার বুদ্ধির মধ্যে রাখা উচিত, বাইরের কথা বেশি না করে। একদমই একদমই ঠিক। 23 এর প্রিলিমস এর এক্সপেরিয়েন্স শেয়ার করি। টোটাল অ্যাটেম্প্ট আমি হুম, চেক করলাম, ইট ওয়াজ 130। পরীক্ষার পর হুম, সবাই চলে গেছে, আমি পরীক্ষার পরে আমার একটা স্বভাব আছে, বসে আগে অ্যানালিসিস করি, তারপরে বেরোই, মানে ক্লাস ফাঁকা কেউ নেই। দেখছি 130 অ্যাটেম্প্ট, মানে মেরে কেটে হয়তো 120 হয়তো পাওয়া যাবে, যদি বেস্ট কেস হুম, সিনারিও 120 পাওয়া যাবে। আমার মনটা সত্যি খারাপ হয়ে গেল, সেই 120 কি করবো। বাইরে গিয়ে দেখি লোকের সবার মুখে অন্ধকার, সবাই বলছে খুব খারাপ পরীক্ষা, খুব খারাপ পরীক্ষা হয়েছে। আমার তো পেপার স্ট্যান্ডার্ড লাগলো। পরে যখন কাট অফ বেরোলো, এটা ইট ওয়াজ 100। তাহলে হুম, 100 কাট অফ কি করে হতে পারে, মাই স্কোর ওয়াজ 120, যেটা এক্সাক্ট আমার অ্যানালিসিস ছিল, ওটাই আমার এক্সাক্ট অ্যান্সার এসেছে। তাও তো কয়েকটা কোয়েশ্চেন অ্যান্সার কি বলতে এদিক ওদিক হয়েছিল, হ্যাঁ, ওটা বরাবরই হয়ে কয়েকটা থাকে ওদের। অ্যান্সার এদিক ওদিক হয়েছিল। তো এখানেই আমি অনেকেই অনেক বড় বড় টিচাররা প্রেডিক্ট করেছে 100 এই হবে, 30 হবে, এই হবে, সেই হবে। আমি একটা জিনিস বলেছিলাম, আই ওয়াজ স্টাক উইথ 100, নাহলে 100 হবে, এবং অ্যাকচুয়ালি আমার 100 হয়েছে। আমি বললাম চলো, এটা এত ভালো প্রেডিকশন করা পসিবল হলো। হ্যাঁ, আচ্ছা, তুমি না, স্পোর্টস একদমই ওই থেকে, হ্যাঁ তুমি স্রোতে স্পোর্টস গা ভাসিয়ে লাভ নেই এই সময়। স্রোতে গা ভাসিয়ে লাগনি, একদমই ঠিক। তোমার এই কথাটাই একটা আমার কোট মনে পড়লো। ইউসান বোল্টের একটা কোট আছে, রান ইওর ওন রেস। হ্যাঁ, তুমি যদি স্পোর্টস এর সাথে জড়িত, এই ছোট্ট ইনসিডেন্ট তোমার সাথে শেয়ার করি, হতে পারে তুমি জানো, জামাইকা একবার 3 আউট অফ 3 গোল্ড মেডেলস এনেছিল মেন্স ইভেন্টে। হ্যাঁ, ঠিক আছে, বোল্ট, ব্লেক অ্যান্ড তিনজনের 3 নম্বর জনের নামটা আমার এই মুহূর্তে মনে নেই। সো তাকে বলেছিল রান ইওর ওন রেস, ডু নট লুক বোল্ট কিভাবে দৌড়াচ্ছে, ব্লেক কিভাবে দৌড়াচ্ছে, ইউ রান ইওর ওন রেস। বোল্ট ব্লেক ফার্স্ট সেকেন্ড হয়, তখন নাম আসে লিস্টে, দেখা যায় থার্ডে হয়ে আছে।
তো হুম, দ্যাট কোট বিকেম একদম। ভেরি পপুলার, রান ইউর ওন রেস। আচ্ছা, স্পোর্টস নিয়ে তুমি বেশি ইন্টারেস্ট, আমি ফলো করছিলাম। একটা কোয়েশ্চেন হবে, ভেবেচিন্তে উত্তর হবে। মেসি অর কোহলি? মেসি। মানে মেসি। অ্যাজ আ স্পোর্টসম্যান আই এম নট গোয়িং উইথ দ্য ন্যাশন, বাট অ্যাজ আ স্পোর্টসম্যান ডেফিনিটলি লিওনেল ওকে মেসি। ওকে ওকে। আর বার্সেলোনা আর ইস্ট বেঙ্গল? ইস্ট বেঙ্গল। বাহ বাহ বাহ, গুড গুড গুড, সাবাস। বুকে আমার গরম রাখতো, আমি ইস্ট বেঙ্গলের চরম ভক্ত। আচ্ছা, এবার একটু লেটস গো ইন, একটু ইমোশনাল পার্টে যাওয়া যাক। হুম উড ইউ লাইক টু থ্যাংক ইন ইউর দিস এন্টায়ার জার্নি? হুম, মানে ইট ক্যান বি মাল্টিপল নাম্বার অফ পিপল, একটু ভেবে চিন্তে। It's hard to select anyone. না না না, ইট ক্যান বি মাল্টিপল পার্সন। Multiple roles. First to start with, আমার যে ঠাম্মা মানে আমার গ্র্যান্ডমাদার। তো আমার এই সিভিল সার্ভিসের লাইনে আসাটা মানে তার ইচ্ছেতে। তিনি এখন নেই। তো যাই হোক, তো তিনি আমাকে এদিকে এনে দিয়ে গেছিলেন। তো আর যার হাত ধরে আমার শুরু হয়েছিল তিনি অ্যাকচুয়ালি জয়েন্ট বিডিও অভিষেক ভট্টাচার্য। তো তিনি আমাকে এদিকে গাইড করেন এবং তার পরবর্তীকালে আমি আরো সনাতন সিংহ মহাপাত্র স্যার, উনি এখন এডিএসআর হিসেবে আছেন, ওনার সান্নিধ্য পাই। এবং এনারা আমাকে এই পড়াশোনার দিকটাতে কিভাবে করতে হবে, ডুজ অ্যান্ড ডোন্টস, প্লাস হচ্ছে মোটিভেশনটা রাখা, ধরে রাখা, এইগুলোতে ওনারা আমাকে খুব গাইড করেছেন। আর তার পাশাপাশি আমার বন্ধু বান্ধব আমার তো আছেই, তারা মানে বিশ্বাস রেখেছিল, মানে তার সবারই কিছু না কিছু চাকরি হয়ে যাচ্ছে, কারণ একটা লং টাইম তো 2018 থেকে স্টার্ট করে কেউ না কেউ কোনো না কোনো দিকে, সেই প্রাইভেট সেক্টর হোক কি গভর্নমেন্ট সেক্টর হোক, অনেক বন্ধু গভর্নমেন্ট সেক্টরে আছে, অনেকে পুলিশে আছে। আমার হাইট নেই অতটা, পুলিশে আমার হয়নি। তো তাও তারা আমার উপর ভরসা রেখেছিল যে না ঠিক আছে, যেটা করছিস হবে, চেষ্টা কর এটা। আর সব থেকে মানে বড় যাদের ব্যাকআপটা পেয়েছি আমার বাড়ির লোক, যে নেভার কোশ্চেন মি টু ডু, মানে হোয়াট আর ইউ ডুইং, কি করছিস এতদিন হয়ে গেল, নেভার। তাদের সম্পূর্ণ বিশ্বাস আমার উপর ছিল। এবং সেই বিশ্বাসটা মানে থ্রু আউট আমি তাদের হাত মানে উপর পেয়ে গেছি তাদের থেকে। মানে আমাকে কোনো রকম প্রবলেম ফেস করতে হয়নি, ঠিক আছে অনেকদিন হলো, এবার অন্য কিছু পর হচ্ছে না যখন কিছু, তারা এটা করে রেখেছে। তো মাল্টিপল নাম্বার অফ পিপল। আর আমার এখানে এই পড়াশোনার সূত্রে এসে, সিভিল সার্ভিসের পড়াশোনার সূত্রে এসে আরো কয়েকজনের কোর গ্রুপ যাদের সাথে পড়াশোনা করতাম, যাদের সাথে জিএস একসাথে তৈরি করেছি। গ্রুপ স্টাডি আমি খুব গুরুত্ব মানে পূর্ণ মনে করি গোটা পেপারের স্টেজের মধ্যে। তো গ্রুপ স্টাডি যাদের সাথে করতাম, প্লাস হচ্ছে অ্যানথ্রোপোলজি অপশনাল প্র্যাকটিস করতাম একজন বন্ধুর সাথে। তো এই পুরো টিমটা আমাকে হেল্প করে গেছে পুরো এই জার্নিতে আসতে। ওয়াও, ভেরি গুড, ভালো লাগলো। অ্যান্ড গ্রুপ স্টাডির ব্যাপারটা, পয়েন্টটাও খুব ভালো লাগলো। আগে গ্রুপ স্টাডি করতাম, বাট এখন হুম। গ্রুপ ডিসইন্টিগ্রেট হয়ে গেছে, বিকজ মোস্ট অফ দ্য পিপল গট ডাইভার্টেড। কেউ এসএসসি, কেউ ব্যাংকিং, সাম পিপল গট ম্যারিড। ইট গট একদম ডাইভার্টেড। এটা আমি এটা আমিও তো টিউশন পড়াই এই কম্পিটিটিভেরই, মানে ফাঁকা টাইম কি করবো, কিছু তো একটা টু আর্ন ইউর ব্রেড কিছু না কিছু করতেই হবে। তো সেটার জন্য করতাম। তো সেক্ষেত্রেও দেখেছি এই যে টেম্পোটা ধরে রাখা, এটা কিন্তু সবাই পারে না। তোমার এনরোল্ড হবে অনেকজন, থাকবে না কিন্তু খুব হাতে গোনা কয়েকজন থেকে যাবে লাস্ট অব্দি। তো এই যে ডিসিপ্লিন ডিসইন্টিগ্রেট হয়ে যাওয়া না, এটা একটা পার্ট। খুব কমজনই আছে যারা ডেডিকেটেডলি চেষ্টা করছে। অ্যান্ড একটা প্রসেস এত বছর ধরে টানে, মানে নিজের কনফিডেন্সটাকে অতদিন অব্দি ধরে রাখাটাও ইজ এ ফ্যাক্ট। অ্যান্ড একটা এটাকে জিনিস, একটা মেন্টাল স্টিগমা বলো বা প্রিপারেশনেরই একটা পার্ট বলো, আই ডোন্ট নো কি বলা উচিত। কিন্তু চলে, এটা খুবই একটা হার্ড রিয়েলিটি, যেটা আমাদেরকে সবাইকে পেরিয়ে আসতে হয়েছে। এবং আগামী দিনেও তোমরা যারা আসবে এটাকে পেরিয়ে আসবে। ইন ওয়ার্ডস অফ রিজলে, ইটস এ স্ট্রাকচারাল অ্যান্ড বটনলেক প্রবলেম। ভেরি ভেরি আছে না ভেরি বিগ রিজলির এই লাইনটা? প্রবলেম। হুম। আই থিঙ্ক রিজলির লাইনটা, বদল। ইটস এ স্ট্রাকচারাল অ্যান্ড বটনলেক প্রবলেম। আচ্ছা, এই পয়েন্টটা খুব ভালো লাগলো, ফ্যামিলি সাপোর্ট। ওয়ান লাইন ফর মাই ফ্যামিলি। মাই ফ্যামিলি ইজ ওয়ান অফ দোজ পিপল। কি করছো, কোথায় যাচ্ছ, এই হচ্ছে চাকরির অফার, এটা তুমি জয়েন করে নাও, কেন হচ্ছে না, কবে হবে? ওয়ান লাইন ফর মাই ফ্যামিলি। কিপ পেশেন্স। কিপ পেশেন্স। পেশেন্স। একদম। আচ্ছা, নেক্সট আর পার্সোনাল কোয়েশ্চেন। নিকনেম টুবলু, হ্যাঁ। হোয়াটস দ্য হিস্ট্রি অফ দিস নেম? আমার নিকনেম শেয়ার করবে একটু পারে? হিস্ট্রি তো জানা নেই, বাট বাড়িতে এই বলেই ডাকতো। তো বা ছোটবেলা থেকে আমি জানি না। বাড়ির নেমই ইউনিভার্সাল নেম হয়ে গেছে, দ্যাটস গুড। আমার নিকনেম শেয়ার করি, ইটস কার্গিল। ওয়াই কার্গিল। ওয়াই কার্গিল? দ্য ইয়ার ইউ বর্ন। Yeah, I was born in 1990, in the middle of Kargil war. So a concept was like, my soul got reincarnated from some soldier who died. I was like, it's a very stupid thing to say, but it's okay. No, no, Naming but the it's nomenclature, a very good thing to, very good and wise thing to think about yes, when yes, you yes. think The that you are nomenclature, carrying forward. the nomenclature was done by my grandmother, like Shoryo grandmother. She used to do this all kind of nomenclature পুরো পাড়াতে, মানে বিভিন্ন লোককে বিভিন্ন নাম দিয়ে দিত, তার নামগুলো নাম দেবে, এখনো, হ্যাঁ, তার থেকে সিগনিফিকেন্ট বিভিন্ন হয়ে আছে। পাড়ার সব বিভিন্ন লোকের নাম দেওয়া হয়, তার সব পপুলার পপুলার ফেমাস ফেমাস নাম পুরো পাড়ায় ছড়িয়েছে। আচ্ছা, আমি লাস্ট, আর ইন্টারভিউ আমরা বেশি টানবো না। হ্যাঁ। অ্যাডভাইস ফর অ্যাসপিরেন্টস, তোমার এই একটা জার্নিতে আমার খুব, আমাকে পার্সোনালি মোটিভেট করলো যে 18 থেকে শুরু করে 25, মানে লং লং জার্নি, লং জার্নি, মানে 7 বছরের প্লাস জার্নি, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট সাকসেস। অ্যাডভাইস ফর নিউ অ্যাসপিরেন্টস কি দিতে চাইবে? নিউ এক্সপিরিয়েন্স দেখো, প্রথমত হচ্ছে লক্ষ্যটা যদি একটাই থাকে,
যে আমাকে এই জায়গাতে আসতে হবে, এই জায়গাতে আসতে হবে। এর থেকে ছোটতেও কিছুতে স্যাটিসফাই হবো না, বেশি পেলে তো ভালো কথা, কিন্তু ছোট থেকে কিছুতে স্যাটিসফাই হবো না। এই একটা কথা আছে না যে তারাই লক্ষ্য করে ঢিল ছুড়লে তাল গাছে গিয়ে লাগে। মানে লক্ষ্যটা সবসময় একটু হাই রাখতে হবে, তাহলে সেই জায়গাটা অ্যাচিভ করার একটা মানে চালিকা শক্তিও তোমার প্রয়োজন পড়বে থ্রু আউট জার্নিটাতে। অনেক কিছু আসবে, বাধা বিপত্তি আসবে, সরে যেতে মন যাবে, অনেক দুঃখ আসবে, মানসিক যন্ত্রণা আসবে, পরীক্ষাতে নাম আসবে না কখনো কখনো। ঠিক আছে? তুমি দেখবে তোমার খুব কাছের বন্ধু হয়ে গেল, তোমার হলো না, সমস্ত কিছু হবে। কিন্তু এত সবের পরেও তোমাকে যদি চালিয়ে যেতে পারো, বা তোমার মন থেকে যদি মনে করে যে আমি পারবো, এখন চেষ্টা করবো, এটা চালিয়ে যাও। এটা সবার থাকে না। আর যত এই যে বটল নেকের কথাটা তুমি বললে, আমি এটার থেকেই বলি, ইনিশিয়ালি একটা বটল নেক হবেই হবে, কিন্তু তারপরের থেকে যত তুমি এগোতে যাবে না, তুমি দেখবে তোমার আশেপাশে কম্পিটিশন কমে গেছে। তো একটু চেষ্টা করো, মানে হাল ছেড়ে দিও না। হারলে তো হারতেই পারো, হারাটা তো কমন ব্যাপার, একটু চেষ্টা করেই হারো। যদি জিতে যাও, মানে জিতে যাবে এই ভরসা রেখেই চেষ্টা করো। হারবে তো সবাই হারবে একটা টাইমে, মানে সবাই জিততে পারে না। মানে কিছুজন জিতবে, কিছুজন হারবে। কিন্তু তুমি যদি এটা ভেবে ছেড়ে দাও যে আমি চলো অনেকদিন হলো, 2 বছর 3 বছর হয়ে গেল, কোনো পরীক্ষা হচ্ছে না, ওবিসি কেস মিটছে না, কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না, কি করবো? বাড়িতে প্রেশার আছে, মেয়েদের ক্ষেত্রে হয়তো বিয়ে প্রেশার আছে, অনেক ধরনের প্রবলেম হতে পারে। ঠিক আছে, এজ বাড়ার সাথে সাথে। তো এইগুলোকে সমস্ত কিছুকে ব্যালেন্স করাও একটা চাপের ব্যাপার। সবার সবার আশেপাশের সারাউন্ডিং থেকে সমান যে সাপোর্ট আসবে, এটা এক্সপেক্ট করাটাও ভুল। কারণ বিভিন্ন জন বিভিন্ন সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে। তো তাদের পক্ষে সেটা চালিয়ে যাওয়া অনেক সময় মুশকিল হয়ে পড়ে। তাও আমি বলবো, শুধুমাত্র আর একটা ব্যাপার, শুধুমাত্র পড়াশোনা করছি এই ব্যাপারটার বাইরে গিয়েও কোনো না কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে নিজেদেরকে ইনভলভ রাখা খুব ভালো হয়। মাথা ভালো থাকবে। আইদার পড়াশোনা করাও, বাচ্চাদেরকে পড়াও, বা হোয়াট এভার, খেলাধুলো ভালো লাগে, খেলো বা কোচিং দাও। মানে দিনের শেষে মানে এমন নয় যে তোমাকে পুরোপুরি বুক ওরিয়েন্টেড, একদম পুরো বুক ওর্ম হয়ে থাকতে হবে যে পড়াশোনা ছাড়া আমি কিছুই বুঝবো না। সমস্ত কিছু করো, দিনের শেষে পড়াশোনাটা করো, আর যখন করবে সেটা যেন আনকম্প্রোমাইজ করে থাকে। ঠিক আছে? মানে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে আমাদের সাথে কোনো কম্প্রোমাইজ হয় না। আমাদের সিস্টেমটাই যেভাবে, কম্প্রোমাইজ হয়ে গেলে কি হয় আমরা সবাই জানি। এটাকেও সেরকম ভাবে একটা আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউডের মধ্যে রাখো, তাহলে হবে। আর একটা কি স্ট্র্যাটেজি, মানে সব করে শেষ করে দিতে হবে এমনটা না। মানে মানে একটু স্মার্ট ওয়েতেও দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মানে কিরকম চেঞ্জেস ন্যারো ইট আসছে, ডাউন। কিরকম, হ্যাঁ হ্যাঁ ডাউন, তাহলে তোমাদেরই উপকার হবে ওভারঅল থ্রু আউট জার্নিতে। আর প্রত্যেকটা স্টেজের আলাদা আলাদা ব্যাপার। তো প্রিলিমসের মেন্স একরকম, মেন্সের পরে ডেসক্রিপটিভ একরকম, ডেসক্রিপটিভ অপশনাল একরকম, অপশনালের পরে আবার সমস্ত কিছু পেরিয়ে গেলে ইন্টারভিউ প্রিপারেশন একরকম। প্রত্যেকটা জার্নি এনজয় করবে, খুব ভালো লাগবে। খারাপ ভালোটা লাগবে পরে, তার আগে কিন্তু একাধিক খারাপ লাগার সিরিজ অফ খারাপ লাগা থাকবে। তো সেইগুলোকে পার করে ভালো লাগাটাই পৌঁছাতে হবে। তো চেষ্টা করে যাও, হাল ছেড়ো না। যদি ইচ্ছা থাকে মনের মধ্যে, আশা করি ভগবান তোমাদেরকেও ফেরাবেন না। ইউর সাকসেস ইজ এ ডেফিনেশন অফ হাল ছেড়ো না। আমার আজকে এটা একদম। মনে হলো ইউর সাকসেস ইজ এটা ডেফিনেশন অফ অনেকেরই, হাল ছেড়ো আমি না। শুধু আমার জন্য বলছি না, অনেকেই আমি এরকম ভাবেই দেখেছি। তো আমার এটাই এটাই অ্যাটিটিউড অনেকের কাছে। সবার কাছে তো সমস্ত কিছু থাকে না। তো তাদের কাছে এটাই আঁকড়ে ধরার মতন কিছু একটা হয়। তো আঁকড়ে ধরো এটাকে, দেখো কি হয়। দেখো। অ্যান্ড লাস্ট ফিউ ইয়ার্স প্রিপারেশন করে একটা জিনিস বুঝতে পারলাম যে ইটস এ গেম অফ প্রিভিলেজ। আমার সামওয়্যার মনে হয়েছে এই গভর্নমেন্ট সেক্টরে গভর্নমেন্ট জব প্রিপারেশন করা বা স্পেশালি বিউরোক্রেসির জন্য প্রিপারেশন করা আমার মনে হচ্ছে ইটস এ জব অফ প্রিভিলেজ। আই এম প্রিভিলেজ যে আমি এই সেক্টরে আছি, টিকে আছি, আমার কোনো প্রবলেম নেই। বাট দেয়ার আর লট অফ পিপল মে বি মোর মেরিটোরিয়াস দ্যান মি হু আর নট প্রিভিলেজ টু বি ইন দিস কম্পিটিশন। এটা আমার সামওয়্যার মনে হয়েছে। ডোন্ট ইউ থিঙ্ক আমার দ্য সেম? ক্ষেত্রে মনে হয়, আমার ক্ষেত্রে প্রিভিলেজ মানুষ মনে হয় কি জানো, একটা সুস্থ শরীর। আমি বিশ্বাস করো, আমাদের সাথেই পড়াশোনা করতে একটা ছেলে, তাকে আমাদের সাথেই পড়াশোনা 2018 যখন করতাম দেখেছি পড়াশোনা করতে। কয়েক বছরের মধ্যে ওর দুটো কিডনি খারাপ হয়ে গেল। নো মোর উইথ আস। তো ওই ছেলেটা পরে টিউশন চালিয়ে ওর ঘর চালাতো, সেরকম কোনো কিছু ছিল না। তো যাই হোক, তো প্রিভিলেজ হচ্ছে একটা সুস্থ শরীর। এর থেকে বেশি কিছু প্রিভিলেজ হতে পারে না। ভগবান তোমাকে সব থেকে বেশি আশীর্বাদ যদি কিছু দিয়ে থাকে তো সেটা। আর হ্যাঁ, অবশ্যই বাড়ির লোকেরও একটা সুস্থতা। তো এইটুকু যদি থাকে, এটাই হচ্ছে একটা বিরাট রসদ যে কোনো কাজ করার জন্য। তো তুমি করতে পারলেই আমার মনে হয় যথেষ্ট হবে, যদি ঠিকঠাক ভাবে পাঁচ করা যাবে। একটা জিনিস আমি জানতে চাই, ইন্টারভিউ প্রিপারেশন কোনোদিন আমি করিনি, কিভাবে তুমি করেছিলে এবং ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কিরকম ছিল? মানে ঠিক আছে? আমি দেখো, ইন্টারভিউ আমারও এটা এনি কাইন্ড অফ ইন্টারভিউ, ফার্স্ট ইন্টারভিউ। আমি কোনো রকম ইন্টারভিউ এর আগে ফেস করিনি। মানে ছোট বড় কোনো পরীক্ষার কিছু ফেস করিনি। তো ডাইরেক্ট আমি পিএসসির গ্রুপে ইন্টারভিউ দিতে যাচ্ছি। তো ডব্লিউবিসিএস এ। তো এর মধ্যে যেটা, যখন আমি মেইন পাস করলাম তখন থেকেই মানে এই একদিনের দুদিনের গ্যাপ ছাড়া আমি ভেবেই নিয়েছিলাম কি প্রিপারেশনটা করতে হবে। এবার আমি ফার্স্ট অফ অল, আমি যে যার কথা বললাম জয়েন্ট ভিডিও যিনি আছেন, যিনি আমাকে করেছেন, বা আরো যিনি স্যারের কথা বললাম, সনাতন স্যার, এনাদের সাথে আমি ডিসকাস করি। এবং এনারা ইনিশিয়াল কিছু আমাকে প্রোভাইড করে। এনারা যেহেতু অনেক আগে সার্ভিসের অলরেডি চলে গেছেন, তো কিছু বেসিক জায়গা যেগুলো ডিস্ট্রিক্ট সম্পর্কে, নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে যে কোশ্চেন হতে পারে, ডিস্ট্রিক্ট প্রোফাইল বা কোন পোস্ট থেকে আছে, রিভার, কালচার, হেরিটেজ, যা কিছু আছে ডিস্ট্রিক্ট সম্পর্কে, সেটাকে পুরোপুরি তৈরি করে নেওয়া, ইন্ডাস্ট্রি এনিথিং। আর এর পাশাপাশি নিজের রাজ্য, স্টেট সম্পর্কে একটা ওয়াইড আইডিয়া রাখা, স্টেটের জিওগ্রাফিক্যাল, কালচারাল, অ্যাট দ্য সেম টাইম যে গভর্নমেন্ট স্কিম যেগুলো চলছে এইগুলো সম্পর্কে যেন একটা আইডিয়া থাকে। তো এইগুলোকে থ্রু আউট একটা ডায়েরি করে নেবে নিজেদের। তো সেখানে লোকে নোট ডাউন করবে। সব স্কিম হয়তো নোট ডাউন করতে হবে না। তো যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে, যেগুলো মনে হচ্ছে সেন্সাসটাকে আমাকে এক ঝলকে একটু মনে রাখতে হবে, তো সেন্সাসের কিছু গুরুত্বপূর্ণ ডাটা তুমি স্টেটের সেন্সাসে লিখে রেখে দিলে। স্টেটের কিছু কালচারাল হেরিটেজ পয়েন্ট, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিশেষ করে জিআই ট্যাগ, আমাকে যেমন ইন্টারভিউতে আমাকে জিআই ট্যাগ নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন করেছিল।
ওয়েস্ট বেঙ্গল জিআই ট্যাগ নিয়ে। যাই হোক, তো সেটাতে আসছি পরে। তো এইটা করা দরকার। এর পাশাপাশি মানে ইন্টারভিউ এর ক্ষেত্রে সবথেকে বেশি যেটা দরকার যে নিজের যেটা নিজস্বতা, এইটাকে তুলে ধরতে পারলে আমার মনে হয় বোর্ড মেম্বাররা খুব খুশি হয়। ঠিক আছে? মানে এই যে টাইমটার মধ্যে হঠাৎ করে রাতারাতি কিছু মেকই করে ফেলা যাবে না যে আমি নিজেকে ড্রাস্টিকলি চেঞ্জ করে দেবো। সেটা কিন্তু সম্ভব নয়। আমি যেরকমটা আছি আমি সেরকমটাই রাখবো। কিন্তু আমি নিজেকে জাস্ট অনেস্টলি উত্থাপন করব। বাট ডেফিনিটলি ইন এ পলিশড ফর্ম, মোর পলিশড ফর্ম। এবার সেটাকে জন্য আমাকে যদি কোথাও মক ইন্টারভিউ দিতে হয় সেটা দেওয়া উচিত। আমি যেমন মক ইন্টারভিউ নিয়েছিলাম, ইভেন আমাকে আরেকজন রেভিনিউ সার্ভিসের অর্পণ মুখার্জি স্যার উনি আমাকে হেল্প করেছিলেন। উনি মক ইন্টারভিউ অর্পণ প্যাটার্ন স্যার। নিয়েছিলেন। হ্যাঁ, তো উনি আমাকে হেল্প করেছিলেন এই ব্যাপারে। মক ইন্টারভিউ দিয়েছিলাম। মক ইন্টারভিউ গুলো আমাকে অনেক বেশি ফ্লুয়েন্ট করে দেয় কথা বলার জন্য। এবং আরেকটা ব্যাপার অনেক সময় ইন্টারভিউ প্রিপারেশন যেমন আমি ডেফিনিটলি ইংলিশে প্রিপারেশনের প্রসেস করে গিয়েছিলাম। আমি মক যেগুলো দিয়েছিলাম ম্যাক্সিমামটা ইংলিশে হয়েছিল আমার। কিন্তু আমার আইরনিক্যালি আমি যখন মেইন ইন্টারভিউ দিতে যাই আমার 90% ইন্টারভিউ আমার বাংলাতে হয়। মানে এবার ইন্টারভিউ অ রুমে যে কি হবে ইউ কান্ট সে। ঠিক আছে? এবার আমাকে একজন আমাদেরই সিনিয়র দাদা উনিও আছেন সার্ভিসে। উনি বলেছিলেন যে, দেখো ভাই তুমি অনেক প্রিপারেশন করেছো। কিন্তু ইন্টারভিউ রুমে কিছু এক্সপেকটেশন নিয়ে যেও না যে এটি আমার সাথে হবে। মানে এরকম করে আমাকে হবে এবং হলোও তাই। সত্যিই মানে আউট অফ এক্সপেকটেশন কিন্তু যা হয়েছে আমার ইন্টারভিউ খুব মানে এক্সপেরিয়েন্স আমার খুব ভালো হয়েছে। মানে আমি আমার ডেফিনিটলি একজন ক্যান্ডিডেটকে যারা বোর্ড মেম্বার আছেন তারা একটু তো প্রভোকেট করার চেষ্টা করবেনই এবং সেটাও হালকা করে হয়েও ছিল। কিন্তু তারা বুঝতে পারে। তারা এটুকুই দেখতে চান যে ওই মুহূর্তে আমি কিভাবে রিঅ্যাক্ট করছি বা আমরা কিভাবে রিঅ্যাক্ট করছি। তো ইন্টারভিউ এক্সপেরিয়েন্স আমার সেই অর্থে খুব ভালো এবং প্রিপারেটরি যে স্টেজ এটাকে পুরোটা আমি খুব এনজয় করেছি। নিউজ পেপার রিডিং কিন্তু ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট এই থ্রু আউট জার্নিটাতে। আমি যেমন ইন্ডিয়ান এক্সপ্রেস নিতাম, কারেন্ট ইভেন্ট যেগুলো হতো, যেগুলো সোশিও পলিটিক্যাল ইভেন্টের মধ্যে থাকতো সেগুলোকে আমি নোট ডাউন করতাম। আ বিভিন্ন টপিক সেই সময় যুদ্ধ ইম্পোর্টেন্ট ছিল, এআই এর ইন্ট্রোডাকশন ইম্পোর্টেন্ট ছিল। এগুলো প্রত্যেকটা ইম্পোর্টেন্ট ছিল। এগুলোকে আমি তৈরি করেছিলাম। ডেইলি বেসিস এ নোট বানানো। দেখে ইন্ডিয়ান এক্সপ্রেস এক্সপ্লেইনড বলে একটা পেজ থাকে। ওটাতে বিভিন্ন টপিক করা থাকে। তো সেইগুলো। আর হচ্ছে অপশনাল নিজের সাবজেক্ট আমি একটু জেনে যেতে হয়। যদিও আমাকে অপশনাল থেকে আমাকে খালি মানে কোনো প্রশ্ন করা হয়নি। আমাকে জিজ্ঞেস করেছিল যে, "কেন অপশনাল নিয়েছো?" তো যখন আমি বলতে যাই যে, "আমি নিচ্ছিলাম" দিয়ে তখন ম্যাডাম নিজেই থামিয়ে দিয়ে বললেন, "আচ্ছা, আচ্ছা নাম্বার পাওয়ার জন্য নিয়েছো তো? বুঝতে পেরেছি। আর বলতে হবে না।" তো এইখানেই থামিয়ে দিলেন। যাই হোক তো তারপরে আর বেশি কিছু বলতে হয়নি। কোন বই পড়েছি ব্যাস এইটুকু অ্যানথ্রোপোলজি থেকে কোয়েশ্চেন। বাকি অন্যান্য কোয়েশ্চেন গ্রাম পঞ্চায়েত নিয়ে হ্যাঁ, পঞ্চায়েত ব্যবস্থাটা ভালো করে জানতে হবে। খুবই মাইনিউটলি একটু জেনে রাখতে পারলে ভালো। পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে পঞ্চায়েতে কি কাজ হয়, মানে প্রত্যেক মানে অফিসিয়ালদের কাজ কি, কি অফিসিয়াল তো সবার জানতে হবে না। এটলিস্ট বিডিও আর জয়েন্ট বিডিওদের লেভেলের কাজ কি থাকে পঞ্চায়েতে। পঞ্চায়েত অ্যাক্টের ছোট, ছোট ব্যাপারগুলো একটু জেনে রাখতে হবে। আমাকে যেমন জিজ্ঞেস করেছিল পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাটার সাথে ভারতের পঞ্চায়েত ব্যবস্থাটার মানে মেইন যে পার্থক্যটা সেটা কিভাবে তুমি ব্যাখ্যা করবে, মানে কিভাবে এলো? এই জায়গাগুলো থেকে প্রশ্ন করেছিল আরকি। তারপরে কি, কি মিটিং হয়? মিটিং এ কারা সদস্য হয়? পঞ্চায়েতে যারা ইলেক্টেড মেম্বার আর যারা অফিসিয়াল মেম্বার তাদের কাজের মধ্যে পার্থক্য কি থাকে? এরকম করে পঞ্চায়েত নিয়ে কিন্তু ম্যাডাম আমাকে অনেকক্ষণ ধরে প্রশ্ন করেছিলেন, চেয়ারম্যান ম্যাডাম ছিলেন। এর বাইরে বাকি কোয়েশ্চেন আমাকে সায়েন্স থেকে একটা প্রশ্ন করা হয়েছিল। আর বাকি প্রশ্ন কনস্টিটিউশন থেকে বেশ কয়েকটা প্রশ্ন করা হয়েছিল। আর যিনি সাইকোলজিস্ট স্যার ছিলেন, প্রবাবলি উনি সাইকোলজিস্ট ছিলেন। তো উনি আমাকে কয়েকটা জিআই ট্যাগ নিয়ে এবং আদার জাস্ট কিছু টেকনিক্যাল প্রবলেম মানে কোয়েশ্চেন জিজ্ঞেস করেন। ইন্টারভিউটা এন্ড আমার ইন্টারভিউ বেশিক্ষণের হয়নি। আ ১৫ থেকে ১৭ মিনিটের ম্যাক্সিমাম ইন্টারভিউ হয়েছিল। আর বোর্ডে কজন ছিল? ৪ জন ছিলেন। ৪ জন। হ্যাঁ। ওকে। মানে ইন্টারভিউ প্রিপারেশন ইজ এ সেপারেট প্রিপারেশন। আমি যা বুঝতে একদম পারলাম। সেপারেট প্রিপারেশন। ইটস ফুল একদম সেপারেট সেপারেট প্রিপারেশন। প্রিপারেশন। ওইখানে একদম ওখানে তোমাকে তুমি যদি তোমাকে যদি কোয়েশ্চেন করে হিস্ট্রি, জিওগ্রাফি তুমি যদি একটা দুটো নাও পারো আমি যেমন পারি। আমাকে কয়েকটা পশ্চিমবঙ্গের জিওগ্রাফি নিয়ে কয়েকটা স্ট্যাটিক প্রশ্ন করেছিল। আমি কিন্তু সেগুলো পারি। বাট আমার মনে হয় না ওগুলো কোনো ইস্যু হয়েছিল বলে। ঠিক আছে? তো কোয়েশ্চেন নাই পারতে পারো। ওগুলো কোনো ইস্যু করে না। তবে হ্যাঁ, একটা ব্যাপার অনেকেরই বিভিন্ন রকম থাকে। হয়তো তোমাকে ম্যাডাম হয়তো ইংরেজিতে শুরু করছেন কথা বলা। তুমি সেটাকে বাংলা দিয়ে স্টার্ট করবে তোমার উত্তর দেওয়াটা। এগুলো স্যার যিনি থাকবেন এটা একটু ওনারা ভালো চোখে দেখেন না। আবার ১ম এই তোমার যদি মনে হচ্ছে হতেই পারে আমরা সবাই ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ থেকে পড়াশোনা করেছি। আমাদের ইংরেজিতে সমস্যা অনেকেরই হতে পারে। কিন্তু ইন্টারভিউ বোর্ডের কাছে গিয়ে ১ম এই যদি আমি ফেস করে দিই স্যার বা ম্যাডাম আমি বাংলায় বলব, ওনারা হয়তো আটকাবেন না, বলতে দেবে। কিন্তু আমার মনে হয় যে এইটুকু একটু প্রিপারেশনটা থাকা ভালো যে আমাকে যেন ইংরেজিতে কোয়েশ্চেন গুলো আমি যেন একটা দুটো কোয়েশ্চেন আমি ইংরেজিতে অ্যান্সার দিতে পারি। ওনারা আমার অসুবিধা দেখলে ওনারাই আস্তে, আস্তে বাংলাতে শিফট করে যাবেন। কিন্তু ওনারা দেখতে যাচ্ছেন যে একটা আনকমফোর্টেবল সিচুয়েশন এ ফেস করতে পারছে কি পারছে না এটাও একটা আমাদের দেখার জায়গা থাকে বলে আমি মনে করি। তো ওকে, ইন্টারভিউ ওকে, প্রিপারেশনটা একটু অলরাইট। সেভাবেই নেওয়া উচিত। বিশেষ করে গ্রুপ এবির ক্ষেত্রে যতটুকু ওকে, অলরাইট। অনেক কিছু জানতে পারলাম সত্যি ইন্টারভিউর ব্যাপারে এত কিছু কোনো আইডিয়া ছিল না। আর এবারে যদি হোপফুলি মেন্স ক্লিয়ার হয় উইল ফেস ইন্টারভিউ। আচ্ছা ডেফিনিটলি। চলো তাহলে আজকের ইন্টারভিউ এখানেই কমপ্লিট করব। সত্যিকারে বলতে অলরাইট, গেলে থ্যাংক ইউ। মোস্ট ইমপ্রেসিভ পার্ট ওয়াজ 18 to 25 জার্নি। মোস্ট ইমপ্রেসিভ পার্ট। সত্যিকারে বলতে গেলে দিস ওয়াজ দ্য মোস্ট ইমপ্রেসিভ পার্ট। এন্ড সত্যিকারে বলবো আই ব্লেস ইউ যে 2023 এ মেরিট লিস্টে উইল সি ইচ আদার ওয়ান্স अगेन। বাই। ডেফিনিটলি। বাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।